হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026 27 এপ্রিল শিফট 2 যে এক্সামটা হয়েছিল, তার আমরা আজকে 20টা ম্যাথ নিয়ে এসেছি। 20টা ম্যাথ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এক্সাম ডেটটা ভালোভাবে দেখে নাও, 27 এপ্রিল 2026 শিফট 2। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, এখানে একটা সরল রয়েছে। তো সরলে দেখো, আমরা বদমাস নিয়মে সরল যখন করি তখন আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। তো ব্র্যাকেটের কাজ এখানে যদি আমরা করি, তো 61 থেকে 28 বাদ, তাই তো বিয়োগ করতে হবে। তো 61 থেকে 28 আমরা যদি বিয়োগ করি তাহলে হবে কত? 11 থেকে 8 বার 3, 5 থেকে 2 বার 3, মানে 33। ঠিক আছে, তারপর এখানে একটা গুণ রয়েছে, তো গুণটাও করে নিই। 72 2 144, 144 বিয়োগ এটা হচ্ছে 19, আর যোগ 33 যোগ 35, এটা বের হলো। এখানে আমরা প্লাস মাইনাসটা করে নেব, তাই তো? 144 থেকে যদি আমরা 19 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 125, তারপরে যোগ 33 যোগ 35, তাই তো? তাহলে 5 3 8 5 13, মানে এককের অঙ্কে আসবে 3। অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো, আবার একটা সরল রয়েছে। তো এখানে আমাদের প্রথমে ব্র্যাকেট, তো এখানে ব্র্যাকেটস এটা রয়েছে, এটা ব্র্যাকেটের কোনো দাম নেই, এটা এমনি -22 হলেই হবে। তারপরে আমাদের এর বা অফ এর কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে এর যেটা রয়েছে, তো 28 এর মানে কি গুণ, তো 28 দিয়ে হবে 56, তাই তো? তারপরে ভাগ করে নাও, ভাগটা এখানে রয়েছে 36কে 3 দিয়ে ভাগ করলে হবে 12। তাহলে কি কি বেরিয়ে আসছে? আচ্ছা, এটা বিয়োগটাও করে নিই। 76 থেকে, যেহেতু আর গুণ ভাগ নেই তো বিয়োগটা করে নিই। 76 থেকে 33 বাদ দিলে 6 থেকে 3 বাদ 3, আর 7 থেকে 3 বার 4, 43 যোগ 56 যোগ এটা বেরিয়েছে যেটা 12 বিয়োগ 22 যোগ 19, তার মানে একটা এখানে আবার বিয়োগ রয়েছে। তো এটা সম্পূর্ণটা যোগ করে 22 বিয়োগ করতে পারো, বা যে কোনো একটা থেকে 22 আগে বিয়োগ করে দাও। দেখো, 43 থেকে যদি আমি 22 বিয়োগ করি তাহলে 21, ঠিক আছে? আর বাকি থাকলে তাহলে 56 12 আর থাকছে 19, ঠিক আছে? এবার এটিকে যোগ করে নাও। তো 6 আর 1 7 আর 2 9 9 18, মানে এককের অঙ্কে 8 আসবে। অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরে আবার এখানে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেট আর এখানে ওয়াফ বা এর একসঙ্গে রয়েছে, তো এটা গুণ করে নিব আমরা। 17 দিয়ে 34, তাই তো? তাহলে ভাগটা করে নিই, এটা কত হবে তাহলে? 11, 29 1 29, তাই তো? আর কি কি আছে? এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এটা মাইনাসটা করে নিই। 78 থেকে যদি 33 বাদ দিই, 8 থেকে 3 বাদ 5, আর 7 থেকে 3 বার 4, 45 যোগ 29 যোগ 11 যোগ 34 আর বিয়োগ 19। তো এটা না লিখে আমরা একবার এটাকে 34 আর 19 বিয়োগ করে লিখে দিই। 34 থেকে যদি 19 বাদ দিই তাহলে কত হবে? এইদিকে হবে 14, মোটামুটি কত হবে? 14 থেকে 9 বার 6, ও সরি 5, হ্যাঁ 14 থেকে 9 বাদ হচ্ছে 15 আর কি, তাই তো? আচ্ছা, তাহলে এটিকে আমরা যোগ করব। 45 আর 15 যোগ করলে হবে 60, ঠিক আছে? 60, আর 29 আর 11 যোগ করলে 40, তো 60 আর 40 হচ্ছে 100। অপশন ডি হচ্ছে অ্যান্সার। আবার একটা সরল, 4টা সরল একটা শিফটে রয়েছে এটা। দেখো, এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তো এটা বিয়োগ করলে হবে 4। তারপরে এর কাজ 21 দিয়ে 42, তারপরে গুণ ভাগের কাজগুলো করব। ভাগ করলে এটা হবে 11, আর 96 থেকে 42 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 6 থেকে 2 বার 4, আর 9 থেকে 4 বার 5, 54 যোগ 11 যোগ 42 যোগ 4, তাহলে এখানে সবটাকে যোগ করতে হবে, তাই তো? তো 4 আর 1 5, 2 7, 4 11, এককের অঙ্কে 1 আসবে। অপশন ডি হবে অ্যান্সার। তারপরে দেখো, একটি সামুদ্রিকের একটি কোণ 60 ডিগ্রি হলে এর সন্নিহিত কোণটির মান কত? দেখো, সামুদ্রিক চিত্রটা কীভাবে হয়? এরকম সামুদ্রিক হয়, ঠিক আছে?
এইরকম সামান্তরিক হয়। মানে আয়তক্ষেত্রকে যদি আমরা ব্যাখ্যা করে রাখি তাহলে সামান্তরিক, বর্গক্ষেত্রকে যদি ব্যাখ্যা করে রাখি তাহলে কি হয়, ওটা রম্বস হয়। ঠিক আছে, তো এটা একটু রম্বসের মতো দেখতে লাগছে, চাপ নেই, এটা আমরা সামান্তরিকই করে নিই। তো দেখো সামান্তরিকের যে কোনো চতুর্ভুজের 4টা কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, বা এখানে আরেকটা হয় যে এই দুটো কোণের মান আর এটা কোণের মান, আচ্ছা ওইভাবে আমরা দেখছি না, একটা কোণের মান 60 ডিগ্রি দিয়েছে, তো আমরা দেখে নিই যে বিপরীত কোণগুলো কিন্তু সমান এগুলো। ঠিক আছে, এটা যদি আমরা 60 ধরি তাহলে এটাও 60, তাই তো 60 60 কত হবে 120, 120। তো 4টা কোণের মান 360, তো 360 থেকে যদি 120 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 240। তার মানে এটা আর এটা কোণের মান 240, দুটো কোণের মান মিলিয়ে 240, যেহেতু এই দুটো কোণ সমান হবে তাহলে প্রত্যেকটা কোণ 120 করে হবে। ঠিক আছে, এটা 60 এটা 60 সমান দুটো, এই দুটো বিপরীত দুটো সমান হবে 120 120 করে, তাহলে 4টা কোণের মান 360 হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো তারপরে দেখো, এ এবং বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএম হলো 15, অর্থাৎ এ আর বি এর লসাগু হচ্ছে 15, সি আর ডি এর লসাগু হচ্ছে 25, তো এ বি সি ডি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? মানে টোটাল 4টা সংখ্যা আছে, দুটো দুটো করে লসাগু দেওয়া রয়েছে, তো আমরা 4টার লসাগু বের করার জন্য ওই দুটো যে লসাগু পেয়েছি ওই লসাগুর আবার লসাগু বের করে নেব। তো 15 আর 25-এর লসাগু কত হবে? 15 আর 25-এর লসাগু হবে 75। ঠিক আছে, আর না হলে দেখো এইভাবে 5 দিয়ে করো, 3 5 15, 5 5 25, তাহলে 3 5 15 আর 5 15 75। ঠিক আছে, এ এবং বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 30 এবং সি সমান 18। এ বি এবং সি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? অর্থাৎ 3টা সংখ্যা আছে এ বি সি, এ আর বি এর লসাগু 30 আর সি সংখ্যাটা হচ্ছে 18। তো একই জিনিস আবার এদের তিনজনের 3টি সংখ্যার লসাগু বের করতে বলেছে, তো এই লসাগু আর এই সংখ্যাটার লসাগু বের করলে হবে। ঠিক আছে, তাহলে 30 আর 18-র লসাগু আমরা যদি বের করি তাহলে কত হবে? 30 আর 18, তো কত হবে? 5 দিয়ে হবে 6, সরি 5 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 10 30, 3 6 18, 2 দিয়ে যাবে 5 আর 3, তাহলে 5 দিয়ে 3 দিয়ে 6, 5 6 30, 3 3 90। আচ্ছা, আমি এটা শুধু এমনি দেখানোর জন্য করছি, এত দেরি করে লেট করে এরকম করে করা দরকার নেই। লসাগু মানে হচ্ছে এই দুটো সংখ্যা দ্বারা যেটা ভাগ যাবে সব থেকে ছোটো সংখ্যা, এখানে সব 30 দিয়ে ভাগ যাবে সবটি যাবে, 18 দিয়েও যেতে পারে, কিন্তু সব থেকে ছোটো যেটা সংখ্যা দেখো 60 আছে, 60 18 দিয়ে ভাগ যাবে না, এটা হবে না। আর তারপরে ছোটো সংখ্যা হচ্ছে 90, তো 90 30 দিয়ে হয়ে যাবে, 18 দিয়ে 90 অ্যান্সার, এমনিতেই করা যেত। ঠিক আছে, এটা এমনি শুধু দেখানোর জন্য তোমাদের করলাম। দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএম হলো 150, নিচের কোনটি সংখ্যা দুটির গরিষ্ঠ? মানে দুটি সংখ্যার লসাগু 150 আছে, তো নিচের কোনটি হবে, মানে গসাগু কত হবে দুটি সংখ্যার? যে কোনো দুটি সংখ্যা আছে যাদের লসাগু হচ্ছে 150, তো গসাগু কত হবে? তো অবশ্যই এটার মানে গুণনীয়ক হবে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এটাকে ভাগ করা যাবে। তো দেখো 15 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে 150 ভাগ করা যাবে না, 35 দিয়েও ভাগ করা যাবে না, 28 দিয়েও যাবে না, তো অ্যান্সার অপশান এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি দ্রব্য 81 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়, এবার ক্ষতির শতকরা হার 18%, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো প্রথমে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কীভাবে বের করবো? দেখো 18% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিস 18 টাকায় বিক্রি করছে, তাই তো 100 টাকার জিনিস 18, সরি আমি ভুল বলছি, 100 টাকার জিনিস 82 টাকায় বিক্রি করছে, মানে 18% ক্ষতি করছে, তাই তো। তো এখানে বলছে 81 টাকা ক্ষতি করেছে, আর এখানে আমরা পেলাম 18 টাকা ক্ষতি, কখন? যখন 100 টাকা আমরা ক্রয় মূল্য ভাবলাম, তাই তো। তো আমরা 18-র মান কী পাচ্ছি এখানে অঙ্কতে? 81, তো ক্রয় মূল্যটা আমরা বের করে নিব, মানে 100-র মান কত। ঠিক আছে, আরেকবার বলছি, যদি 100 টাকা ক্রয় মূল্য কোনো মানে বস্তুর ধরি, তাহলে 18% ক্ষতি মানে 82 টাকায় বিক্রি হবে, 18 টাকা ক্ষতি হবে। আর এখানে অঙ্কতে বলেছে যে 81 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে 18 টাকা যদি সমান 81 হয়, তাহলে 100 মানে ওই বস্তুটির ক্রয় মূল্য কত হবে, 100-র মান আমরা বের করব, তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাব।
তো এটা যদি আমরা বের করি তাহলে 81 গুণিত এটা উল্টে যাবে 100/18। 9 দিয়ে কাটলে 9 2 18, 9 দিয়ে 9 9 81, 2 দিয়ে কাটলে 50। তো এটা যদি গুণ করি 95 45 মানে 450, তাই তো। তো ওই বস্তুটির ওই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 450, কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য চেয়েছে। এবার বিক্রয় মূল্য কীভাবে বের করবো, কত টাকা তাকে বিক্রি করেছে। তো অঙ্কতে বলেছে যে সে 81 টাকা ক্ষতি করে বিক্রি করেছে। তো ক্রয় মূল্য যদি 450 হয় তো 81 টাকা ক্ষতি মানে কি 81 টাকা লস যাবে, মানে বিয়োগ করতে হবে। তো 10 থেকে 1 বার 9, আর 14 থেকে 8 বার 6 3, তার মানে অবশ্যই বস্তুটিও 369 টাকায় বিক্রি করেছে। 450 টাকার জিনিস 81 টাকা লস দিয়ে 369 টাকায় বিক্রি করে চলে এসছে। অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটির 40% বড় সংখ্যাটির 20%-এর সমান। আমি ধরে নিলাম ছোট সংখ্যা হচ্ছে এ, বড় সংখ্যা হচ্ছে বি। ছোট সংখ্যাটির 40% মানে 40 A/100, 40% মানে 40/100, এটা এর সঙ্গে গুণ করে দিলাম, ঠিক আছে। আর এটা 20%, তো 20B/100 কী বলেছে, সমান বলেছে, তাই তো। তো আমি মাঝখানে সমান দিয়ে দিয়েছি। সমানের উপরে আমরা কেটে দেবো, 100 কেটে দেবো, এদিকে 0 0 কেটে দেবো, 2 1 2, 2 দিয়ে 4। তার মানে এখানে 2A আর এখানে 1B থাকলো। এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে A/B যখন করব, আচ্ছা এখানে দেখো 2A মানে গুণ হয়ে আছে, তাহলে এটা অবশ্যই কোনাকুনি বসবে, এখানে 2 বসবে, আর এটা B এর সঙ্গে 1 গুণ হয়ে আছে, তো B এর কোনাকুনি 1 বসবে, ঠিক আছে। এবার এটা অনুপাত বেরিয়ে গেল, তার মানে A হচ্ছে ছোট সংখ্যা মানে 1, আর B হচ্ছে বড় সংখ্যা মানে 2, ঠিক আছে। এবার এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল 750। তো আমরা তো দুটো সংখ্যা পেয়েছি 1 আর 2, এবার এদের যোগফল যদি আমরা করি তো 3, কিন্তু অঙ্কতে বলেছে 750, তার মানে 3-এর মানই হচ্ছে 750। এবার আমাদের চেয়েছে বড় সংখ্যাটির মান, তো বড় সংখ্যা মানে আমরা বড় সংখ্যা কী ধরেছি বি, অর্থাৎ 2, তো 2-এর মান কত হবে, 3-এর মান যদি 750 হয় তো 2-এর মান কত, এটা কত 250 দিয়ে গুণ করলে 750, তো 250 দিয়ে যদি এটাকেও গুণ করি তাহলে 500, তাই তো। তার মানে বড় সংখ্যাটি 500, ছোটো সংখ্যা যদি চাই তাহলে 250 হবে। 750-এর 500 দিলে এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। এক ব্যক্তি একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রি করেন। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 40% এবং Y% বৃদ্ধি করা হয়। যদি নতুন ক্ষতির শতকরা হার 15% হয় তবে ওয়াইয়ের মান কত। আচ্ছা, ভালোভাবে একটা অঙ্কটা বুঝবে। আমি ধরলাম যে একটা দ্রব্য রয়েছে যেটার দাম হচ্ছে 100 টাকা। এবার ওটা 25% ক্ষতিতে বিক্রি করা হয়, মানে 25 টাকা লস দিয়ে বিক্রি করবে, মানে 75 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। এবারে ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, কিন্তু ক্রয় মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, বিক্রয় মূল্যের দামও বাড়িয়েছে, কত, একটা 40 করেছে, একটা Y% করেছে, ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। তো ক্রয় মূল্য 40 আর বিক্রয় মূল্য Y, ঠিক আছে। তো ক্রয় মূল্য 100 টাকা ছিল, 40 টাকা যদি বাড়িয়ে দেই তাহলে 140 টাকা হয়ে যাবে, তাই তো। এবারে এই ওয়াইটা আমরা পরে আসছি, এখানে এবার চলে আসে যদি নতুন ক্ষতির শতকরা হার 15% হয়, তো নতুন ক্রয় মূল্য হচ্ছে 140, এখানে আবার 15% ক্ষতি করে লস করে বিক্রি করবে। তো 140-এর যদি আমরা 15% বের করি তো কত হবে, এটা 5 3 5 2 7 21, 3 7 21, তো 140 থেকে আমরা যদি 21 টাকা ক্ষতি করে বিক্রি করি তাহলে 119 টাকায় বিক্রি হবে, তাই তো। তো আগে ক্রয় মূল্য ছিল 100, এখন ক্রয় মূল্য 140, আগে বিক্রি হচ্ছিল 75, এখন বিক্রি হচ্ছে 119-এ, ঠিক আছে। তো এবার বলেছে দেখো এটা 40% বলেছিল, তো আমরা এইভাবে 140 করে দিয়েছি, 40% বাড়িয়ে দিয়েছি। তো এটা 75 থেকে 119 হয়েছে, এটা Y% বেড়েছে, এর কত পার্সেন্ট বেড়েছে আমরা বের করতে হবে, মানে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো ছিল 75, বেড়ে হয়ে গেছে 119, তার মানে কত বেড়েছে, 9 থেকে 5 বার 4, 11 থেকে 7 বার 4, 44 বেড়েছে। 75-এ যদি 44 বাড়ে তাহলে 100-তে কত বাড়বে, পার্সেন্টেজ আমরা বের করব। তো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, এবার এদিকে লিখছি 4 4 16, 4 4 16 17, 176-কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাই তো। তো 3 5 15, 5 দিয়ে দুটো আছে অপশান, আর নামছে কত 2 আর 6, তাহলে 3 8 24, মানে 58, অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে।
একা একটি কাজের 3/4 18 দিনে সম্পন্ন করতে পারে। দেখো আগে এটা বের করে নাও, 3/4 18 দিনে করবে, তাহলে এক অংশ কত করবে? 3/4 মানে অংশ 18 দিনে, তো সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তো এক অংশ কত দিনে? 18 গুণিত 4/3, 3 6 18 মানে 24 দিনে। তো আমরা এখানে কি পেলাম যে এস একা একটা কাজ 24 দিনে করতে পারে, ঠিক আছে, এটাই আমরা পেলাম। এবার বলছে আর এর কর্মক্ষমতা এসের চেয়ে 3 গুণ, মানে এসের কর্মক্ষমতা যদি 1 হয় তো আর এর কর্মক্ষমতা হবে 3, মানে এস যদি দিনে একটা কাজ করে তো আর দিনে 3টা কাজ করবে, ঠিক আছে। এবার এস একা একটা কাজ 24 দিনে করে, ও তো একদিনে একটা কাজ করে, তো 24 দিনে টোটাল 24টা কাজ করবে, তাই তো। তার মানে এই টোটাল 24টা কাজ করছে এস একদিনে একটা করে। এবার ওই কাজটাকেই মানে ওই 24টা কাজকেই আরকে করতে দিলে কত দিন লাগবে? আর তো একদিনে 3টা করে কাজ করছে, তার মানে 24টা কাজ যেটা এস 24 দিনে করেছিল আরকে দিলেও 8 দিনে শেষ করে দেবে, কারণ একদিনও 3টা করে কাজ করছে, তাহলে 3 8 24, তো আর একা কত দিনে সম্পূর্ণ করবে? 8 দিনে সম্পূর্ণ করবে, অপশন সি। এম এবং আর একত্রে একটি কাজ 18 দিনে করতে পারে, আর এবং পি একত্রে সেই একই কাজ 24 দিনে করতে পারে। দেখো আর পি এবং এম 36 দিনে। চলো আগে বের করি। এম আর আর, এম প্লাস আর সমান হচ্ছে 18 দিনে করছে, আর প্লাস পি সমান হচ্ছে 24, আর পি প্লাস এম সমান হচ্ছে 36। 18 24 36-এর লসাগু হবে 72, কারণ 72কে সবটা দিয়ে ভাগ যাবে। এবার এফিসিয়েন্সি মানে ক্ষমতা বের করো। 72কে 18 দিয়ে ভাগ করলে 4, 72কে 24 দিয়ে ভাগ করলে 3, 72কে 36 দিয়ে ভাগ করলে 2, তাহলে এদের ক্ষমতা 4 3 আর 2। এবার প্রত্যেকে দেখো এখানে দুটো করে রয়েছে, এখানে এম রয়েছে, এখানে এম রয়েছে, এখানে আর রয়েছে, আর রয়েছে, তো আমরা যদি সবটিকে যোগ করি তো 2 কমন নিয়ে নেব, কারণ দুটো করে রয়েছে, ঠিক আছে। আর বাকি লিখে দেব এম প্লাস আর প্লাস পি, মানে এটাকে যদি আমরা লিখতাম তো দুইবার করে লিখতে হতো, আমরা কি করলাম 2 কমন নিয়ে নিলাম, দুটো করে আছে তাই, ঠিক আছে। আর এটিকে যোগ করে নাও, 4 3 7 2 9, মানে টোটাল এফিসিয়েন্সি তাদের, মানে টোটাল ক্ষমতা তাদের এটি, তাই তো। তাহলে এম আর পি, এম প্লাস আর পি সমান কত হবে? দুইটাকে এবারে নিয়ে চলে আসে, এবার 9/2, এদের ক্ষমতা হচ্ছে 9/2 মানে 4.5, ঠিক আছে। এবারে দেখো 4 দিনে কাজের কত শতাংশ করবে? ওরা একদিনে সবাই মিলে 9/2 কাজ করে, তো 4 দিনে কত করবে? তো 4 দিয়ে গুণ করে দাও এটাকে, 4 দিয়ে গুণ করলে কত হবে? 18। তার মানে 4 দিনে ওরা টোটাল এম আর পি একসঙ্গে 18টা কাজ করবে। টোটাল কাজ তো 72টা আছে, কত অংশ? তো 18 72-এর কত অংশ? 1/4 অংশ, তাই তো, অপশন এ। আচ্ছা, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ যথাক্রমে 42 কিলোমিটার 36 কিলোমিটার, স্থির জলের নৌকার গতিবেগ কত? আমি একটা ছক শেখাচ্ছি, এই ছকে স্রোতের যে কোনো অঙ্ক হবে, নৌকা স্রোতের যে কোনো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এখানে 5টা ঘর দেবে, 5টা ঘরের মধ্যে মাঝখানের ঘরটা হচ্ছে স্থির জল, ভালো করে মনে রাখবে, মাঝখানেরটা হচ্ছে স্থির জল, পাশের দুটো স্থির জলের পাশের দুটো হচ্ছে ঢেউ, এগুলো ঠিক আছে, বা স্রোতের গতিবেগ, হ্যাঁ, এটা হচ্ছে স্রোত, আর এটা হচ্ছে প্রতিকূল, আর এটা হচ্ছে অনুকূল। এবার দেখো অনুকূল মানে কি? স্রোত আর নৌকা একই দিকে যাবে, তো স্রোত আর নৌকা যদি একই দিকে যায় তাহলে কি স্রোতের ঢেউটা নৌকার ঢেউর সঙ্গে প্লাস হবে। তো আমি যদি এখানে স্থির জলে নৌকার গতিবেগ কিছু একটা লিখি, 5 লিখলাম ধরো, তো এখানে 3 লিখলাম, তাহলে অনুকূলের গতিবেগ 8 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এটা একই স্রোত, তো এখানেও 3 লিখবো। তো এবার এদিকে দেখো প্রতিকূলে যখন যাবে তখন ঢেউয়ের বিপরীতে যাবে, স্রোতের বিপরীতে যাবে, তাহলে কী হবে? গতিবেগটা কম হবে, মানে বিয়োগ হবে, 5 থেকে 3/2 এইরকম হয়। তো আমরা এখন তো এটা আমাদের করতে হবে না, যেটা অঙ্ক করতে হবে সেটা করি। এবার দেখো বলছে নৌকার গতিবেগ যথাক্রমে অনুকূলে আর প্রতিকূলে, তো অনুকূলে 42, তো অনুকূলে আমরা 42 বসিয়ে দেবো, প্রতিকূলে 36, তো প্রতিকূলে 36 বসাবো। স্থির জলটা চেয়েছে, এটা আমাদের চেয়েছে। তো একটা জিনিস আমরা এখানে দেখতে পারি, এখানে যদি 3 যোগ করি তো এটা হয়ে যাবে 39, আর 39-এর সঙ্গে 3 যোগ করলে 42, তো আমরা অ্যান্সার পাচ্ছি 39। এবার সবসময় এটা সহজ সংখ্যা ছিল বলে আমরা করে দিলাম, কিন্তু সবসময় তো
3টা পাবো না, তো আমরা কী করবো, এই দুটাকে যোগ করে ভাগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 36 আর 42 যদি মানে যোগ করি তো 78 হবে, 78কে 2 দিয়ে ভাগ করলে 39 হবে। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেলো আমাদের অপশান বি। তারপর এখানে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 23 কিলোমিটার, যদি স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ 17 কিলোমিটার হয় তবে স্রোতের গতিবেগ কত। আবার এখানে আমরা ছকটা দিব ফটাফট, 5টা ঘর। স্থির জল মানে মাঝখানেটা, তো স্থির জলে 23। আর কি বলেছে, প্রতিকূলে নৌকাটির গতিবেগ 17। প্রতিকূল কোনটা, এটা হবে অনুকূল, সবসময় এটা মনে রাখবে, এটা ও আর এটা পুরো। ঠিক আছে, প্রতিকূল 17। তাহলে আমাদের কী চেয়েছে, স্রোতের গতিবেগ, তার মানে এটা দুটার দরকারই নাই, স্রোত মানে এটা ঘর আর এটা ঘর, তো এটা বিয়োগ করলেই হবে, তাই তো। তো 23 থেকে 17 বিয়োগ করলে হবে কত, 6। অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, স্রোতের অনুকূলে একটি নৌকার গতিবেগ 35 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, আগে আমাদের প্রতিকূলটা বের করতে হবে, তাই তো। যেহেতু এখানে প্রতিকূলের চেয়েছে, অনুকূলে চেয়েছে, আগে ছকটা বসিয়ে নিই। কী বলেছে, অনুকূল 35, তো এখানে 35 বসাবো। স্রোতের বেগ 5, মানে এখানেও 5 এখানেও 5, তো আমাদের দুটো বের করতে হবে, স্থির জল আর প্রতিকূলটা বের করতে হবে। দেখো 35 কার সঙ্গে যোগ, 5 যোগ করে 35 হয় 30-এর সঙ্গে, বা বিয়োগ করে নাও, 35 থেকে 5 বাদ দিলে 30। তার মানে স্থির জলে নৌকার গতিবেগ অবশ্যই 30। 30 আর 5-এ 35 হয়। আর এদিকে প্রতিকূল আসলে আবার বিয়োগ করতে হবে স্থির স্থির জলের নৌকার গতিবেগ থেকে, তো 30 থেকে স্রোতেরটা যদি বাদ দিয়ে দিই, 30 আর 5-এ বাদ দিলে হবে 25, তাই তো। তার মানে আমরা অনুকূলে গতি যেটা 35 দেওয়াই ছিল, আর প্রতিকূলটা পেলাম 25। ঠিক আছে, এবার অঙ্ক কী চেয়েছে, স্রোতের অনুকূলে, আচ্ছা এটা পুরো ছকটা হয় ঘন্টাতে, ঠিক আছে। 350 কিলোমিটার যেতে এবং স্রোতের প্রতিকূলে 150 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তো দেখো 1 ঘন্টাতেও যাচ্ছে স্রোতের অনুকূলে 35 কিলোমিটার, তো 350 কিলোমিটার যেতে অবশ্যই 10 ঘন্টা লাগবে। আর এদিকে প্রতিকূলে 1 ঘন্টাতে যাচ্ছে 1 ঘন্টাতে যাচ্ছে 25 কিলোমিটার, তাহলে 150 কিলোমিটার যেতে ওর অবশ্যই 6 ঘন্টা লাগবে। 150কে 25 দিয়ে ভাগ, তাহলে টোটাল কত লাগছে ওর, এদিকে 6 দিকে 10 মানে 16 ঘন্টা লাগছে। ওকে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 10,000 টাকা, এটি 40% লাভে বিক্রি করা হয়, দ্রব্যটির উপর 30% ছাড় দেওয়া হয়েছিল, দ্রব্যটির ধার্য মূল্য কত। আচ্ছা, ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা, 40% লাভ করবে, তো 10,000 টাকা 40% মানে 4,000 টাকা, অর্থাৎ 14,000 টাকায় ও বিক্রি করবে। এটা 14,000 টাকা বিক্রি করবে তখন, যখন মার্কেট প্রাইস থেকে 30% ছাড় দেবে, মানে মার্কেট প্রাইস যদি 100 টাকা হয় তো 30% ছাড় দিয়ে 70 টাকা বিক্রি করবে। ঠিক আছে, কিন্তু এখানে বিক্রি করছে কত, 14,000 টাকায়, তো 70-এর মান হচ্ছে 14,000, তো আমাদের মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য 100 সমান কত। আসলে বুঝতে পেরেছো যে 40% লাভ করবে মানে 14,000 টাকায় বিক্রি করবে, এইটুকু আমরা পেলাম। এবার বলছে ও একটা কিছু মার্কেট প্রাইস লিখে রেখেছে, ওখান থেকে 30% ছাড় দিবে, তারপরে বিক্রি করবে, মানে 30% ছাড় দিয়ে 14,000 টাকায় বিক্রি করবে। তো আমি ধরলাম 100 টাকা লিখে রেখেছে, আর 30% ছাড় দিয়ে 70 টাকায় বিক্রি করবে। ঠিক আছে, তো যদি 70 টাকায় বিক্রি করে, তো আমরা যদি 14,000 টাকায় বিক্রি করো মানে করি আর কি, তো 70-এর মান হচ্ছে 14,000, তো মার্কেট প্রাইস অর্থাৎ 100 সমান কত। ঠিক আছে, 70-এর মান যদি 14,000, এটা কত গুণ হচ্ছে, এটা মোটামুটি কত গুণ হবে, 200 গুণ। তো এটাকে 200 গুণ করে দিই, মানে 200 গুণ মানে কি, 200 আর 2 শূন্য অর্থাৎ 20,000। অপশান বি। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে ধার্য মূল্য সবচেয়ে বেশি হবে, ধার্য মূল্য সবচেয়ে বেশি হবে, আবার এক মানে ওটাই আর কি, এখানে 10% ছাড় দিয়েছে, এটা সবটা অপশান করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যান্সার করা রয়েছে, আমি করে দিচ্ছি কীভাবে করবে আর কি, একটা বলে দিচ্ছি, ওইভাবে বের করলে হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা অনেক টাইম টেকিং আর কি। দেখো 10% ছাড় মানে কি, 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করে 10 টাকা ছাড় দিয়ে। ঠিক আছে, তাহলে ও 4,000 টাকায় বিক্রি করেছে, তো 90-এর মান 4,000, তো 100-এর মান কত, তো এটা ক্যালকুলেশন করতে হবে। মোটামুটি এটা কত আসবে, 90, এটা 9 দিয়ে যদি আমরা 40-এর কাছাকাছি যাই, 4 9 36, তো মোটামুটি এটা 4 4 এরকম একটা কিছু আসবে আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন করছি না, ঠিক একই রকম এটাও বের করতে হবে, এরকমভাবে এটাও বের করতে হবে, করে এটা অপশান সিটা হবে
সব থেকে বেশি হবে এরকম, একই রকমভাবে বের করতে হবে, ঠিক আছে। এটা একই রকম যে 25% ছাড় মানে 75, 75 মানে যদি 50,000 হয় তাহলে এটা কত হবে, এটা বের করতে হবে আমাদের। তো এটা যত গুণ আছে এটা যত গুণ বের করতে হবে, মোটামুটি 6-এর ঘরে আসবে, 6 এভাবে, ঠিক আছে। আর এটা 6,000 টাকা, এটা যদি আমরা বের করি এটা 121 আসবে, ঠিক আছে, মানে 12-র ঘরে আসবে। তো এটাই বেশি হবে অপশান সি। এটা অঙ্কটা পুরো করছি না, বলে দিলাম কীভাবে করবে, করে নিও তোমরা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, তারপরে 19 আর 20 রয়েছে। পরপর 20% এবং 30%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা হয়, দ্রব্যটির ধার্য মূল্য কত? আচ্ছা, 20%, 30%, মানে ধরে নিলাম যে 100 টাকা ছাড় দেওয়া, মানে ধার্য মূল্য করা হয়েছে, 20% ছাড় দেবে, তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করবে। আবার আরেকবার ছাড় দেবে 30%, 100 টাকার জিনিস 70 টাকায় বিক্রি করবে। বিক্রি করে টোরে ও কিন্তু 4,480 টাকায় দাম লাগছে, ঠিক আছে। তো আমাদের এক্সের মানটা বের করতে হবে। এটাকে এক্সের মান যদি আমরা বের করি, এক্স সমান কত হবে তাহলে 4,480 গুণিত, এটি সমানের উপরে নিয়ে চলে আসলে সবটা উল্টে যাবে, 100/80, 100/70, বাস এক্স সমান এটা, তাই তো। ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দাও, 8 দিয়ে যদি কাটি তো 5-8 40, 6-8 40, 560, 7 দিয়ে কাটলে হবে 7-8 56, 8, তার মানে 80 আর 100 গুণ করলে 8,000, অপশান বি। তারপরে লাস্ট অঙ্ক এই শিফটের। 1.8 মিটার লম্বা একটি ছেলের ছায়ের দৈর্ঘ্য 1.2 মিটার, একই সময়ে একটি ভবনের ছায়ের দৈর্ঘ্য হয় 8 মিটার, ভবনটির উচ্চতা কত? একদম ঐকিক নেমে করো না। যখন ছায়ার দৈর্ঘ্য 1.2 হচ্ছে তো লম্বা হচ্ছে 1.8, ছায়ার দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে লম্বা কত হবে, এটাই তো। বিল্ডিং আর ছেলে বাদ দাও, তো 8/1.2, দশমিক উড়িয়ে দাও, 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 6 দিয়ে কাটলে 6 3 18, 2 দিয়ে কাটলে 4, সমান 3 4 12, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।